এখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে দাঁড়ানো যাবে না, এখান থেকে যান যান। আঙ্কেল শুনেন। আমার কি দেখতে আঙ্কেলের মতো মনে হয়? না না, রিপোর্ট লিখব, কখনো থানায় আসিনি তো। ভিতরে গিয়ে সামনে ডাইন দিকে একটা রুম আছে, এখানে গেলেই চলবো। আপা, রিপোর্ট করাবো। ঠিক আছে, আপনি বসুন, ওনার কাজটা শেষ করে ডাক দিচ্ছি। এক্সকিউজ মি। জি। আপনি কি রিপোর্ট লেখাবেন? জি। বলি আপনি কি রিপোর্ট লেখাবেন? জি জি। আপনার কয়টা ফোন হারিয়েছে? স্যার বেশি না, 5টা। 5টা? ভদ্রলোকের 5টা ফোন? কিরে ভাই, আপনার কি কোনো 2 নাম্বারি ধান্দা ফান্দা আছে? ছি ছি, কি যে বলেন না, আমাকে দেখে কি এরকম মনে হয়? দেখছেন না, আমি তো একটা জেন্টলম্যান। বাইরে আজকাল জেন্টলম্যানরাই আকামটা বেশি করে। কবে হারিয়েছে? জি, এই গতকাল রাতেই। গতকাল রাতে? নাম্বার বলুন। হ্যালো, নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, 01680-739। এত জোরে কেন? এত জোরে বলছেন কেন? না না, এটা আসলে আমার ছোটবেলার অভ্যাস, মানে ওই মোবাইল নাম্বারটা বলার সময় আমার ভলিউমটা একটু বেড়ে যায়। ও আচ্ছা আচ্ছা, এই এদিক ওদিক তাকিয়ে বলার অভ্যাসটা নিশ্চয়ই আপনার ছোটবেলা থেকেই। না না, কি বলেন? লিখুন লিখুন। ঠিক আছে, বসুন, আমি ট্রেকিং এর ব্যবস্থা করছি। ঠিক আছে। শিওর? হ্যালো। ঠিক আছে, আপনি আসতে পারেন। হ্যাঁ। এই যে আসেন, আপনি যান। বসেন। নাম কি? জি, সিনথিয়া। সিনথিয়া। প্রবলেম কি? মানে মানে এত হেজিটেশন থাকলে থানায় আসার দরকার কি ছিল? আমার হাজব্যান্ড বিয়ে হয়েছে? বয়স কত? 21। প্রেমের বিয়ে? জি না, ফ্যামিলিগতভাবে। তাহলে সমস্যা কি? আমি ডিভোর্স চাই। কি? আমার হাজব্যান্ড আমাকে মারধর করে। বলো কি, তোমার মতো মেয়েকে মারধর করে? এত সুন্দর একটা মেয়েকে কেউ মারতে পারে? আমি এগুলো তো মাথায় তুলে রাখতাম। হ্যাঁ, কেন মারে? বোঝাপড়া ঠিক মতো নেই। অন্য কোনো সমস্যা? প্রায় ঝগড়া হয়। আচ্ছা, বোঝাপড়া না থাকলে কি কেউ কাউকে মারে? মনে হয় একটু একটু ঝগড়া হয়েছে, এই জন্য ডিভোর্সে চলে আসছে। আর আজকাল মেয়েরা অনেক সচেতন হয়ে গেছে। এখানকার জামাই মনে হয় কথাবার্তা শোনে না, আর এখনকার মেয়েরা খালি সিঙ্গেল থাকতে চায়। আরে সব মেয়ে কি একরকম নাকি? হাজবেন্ড কি করে? ব্যবসা করতো,
এখন তেমন কিছু করে না। তাহলে সংসার চলে কিভাবে? জি, আমরা শ্বশুর বাড়িতে থাকি। ও বুঝছি, বাদামা জামাই, তাহলে তো মার তো গর্বই। কি করে শ্বশুর? গার্মেন্টস আছে। তাহলে তো আর্থিক অবস্থা ভালোই। মারধর করার কারণ কি? নিশ্চয়ই ওনার হাজবেন্ড নেশা করে। হইতেও পারে আপা। কে নেশা করে? আমি ঠিক জানি না, মনে হয় করে। মনে হয় করে মানে কি? সারাদিনই ঘুমায়। কাজ না থাকলে তো ঘুমাবেই। একটানা 3-4 দিন ঘুমায়। ও ঘুমের বড়ি কেসাফা। না, ও ঘুমের ওষুধ খায় না। তাহলে খায় কি? সেটা আমি জানি না, কিন্তু বাসার বিভিন্ন জায়গায় আমি ফয়েল পেপার দেখেছি। তাহলে তো নির্ঘাত বাবা কুরাফা। এই বাবাই দেশটাকে একদম ধ্বংস করে দিল। এক বাবায় সন্তান জন্ম দেয়, আরেক বাবায় মারে। মানুষরা খায় কিভাবে আমি না বুঝি না। আমি তো একটা সিগারেট পর্যন্তও খাই না। এই এই এই, আপনি থামেন তো, থামেন। হ্যাঁ, এখন বলুন আপনার ফাইনাল ডিসিশন কি? আমি ডিভোর্স চাই। আরে বাপু, ডিভোর্স তো থানায় হয় না। তুমি বরং তোমার ফ্যামিলির সাথে গিয়ে কথা বলোগে, যাও। ফ্যামিলি এই ডিভোর্সে রাজি না, ওনারা অ্যাডজাস্ট করতে বলে। তাহলে অ্যাডজাস্ট করেন। আপা অনেক ট্রাই করেছি, আর পারছি না। আপা প্লিজ আমাকে একটু আপনি হেল্প করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এক কাজ করো, তোমার হাজবেন্ড আর তোমার বাবার নাম্বার দাও। ওনাদের নাম্বার কি দিতেই হবে? আরে বাবা, এত বড় একটা ডিসিশন নিতে হলে তো তাদের সাথে আমার কথা বলতেই হবে। নাও, নিশ্চিন্তে দিতে পারো। যাও, ওখানে গিয়ে বসো, কথা বলে জানাচ্ছি। হ্যালো, সিনথিয়ার বাবা বলছেন? আমি থানা থেকে বলছি। কে আপনাকে মেরে ফেলবে? আপনার স্বামী আপনাকে মারতে যাবে কেন? হাতে 2 নম্বর ব্যবসা করে। কি 2 নম্বর ব্যবসা করে? হাতের হোটেলের ব্যবসা। হোটেল? আরে হোটেলের ব্যবসা তো ভালো ব্যবসা, অনেকেই কোটিপতি হয়ে যাচ্ছে। আপনি বুঝেন নি, হাতে মাইয়া লোকের ব্যবসা করে। হ্যাঁ হাসা। আরে ও এই 2 নম্বর ব্যবসা নামাইতো স্যার আন্নারে কোন। আরে দেই কি মনে হয় আয়ুগা 1 নম্বর ফরহেজগার মাইয়া আর 4 জামাই সারা জীবনে আর কোনো বেড়া মানছে আর মুখও দেনো আর লগে কোনো রাওমাত কিচ্ছু করে না। 4 জামাই? হ্যাঁ সারগা, কি হইছে তাতে? হেতের তো ফাঁস গাবো। হেতে জন আরে বিয়ে করছিল, হেতে আরে কথা দিছিল যে আই হের শেষ বউ, আর পরে দিয়ে আর কোনো বিয়া হেতে করতো না, আর কোনো মাইয়া মানুষ হেতের ঘরে আইতো না। আর উগ্গা বিয়া করছে, আর উগ্গা বেডি মানুষ হেতের ঘরে আইনছে। এই বেডিও হেতের লগে 2 নম্বর ব্যবসা জড়িত। এই বেডির পরামর্শই তো আরে 2 নম্বর ব্যবসাত নামাইতো স্যার। আচ্ছা আচ্ছা। হেতির কথায় আর স্বামী উড়ে আর বইয়ে বইয়ে আর উড়ে। আচ্ছা আচ্ছা। হের লগে যখন আই ফিরিত করি, সাথে কিন্তু আরে কথা দিছিল, সাথে হারা দিন জিয়ানই থাও,
রাইতের বেলায় বারান্দাত আসি সেতে হুইতব। এই দাঁড়ান 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 বারান্দায় কেন আসে শুয়ে থাকবে? আই তো হেতার বাসাত কাম করতাম, অহনো করি। আচ্ছা থাক থাক থাক, বুঝেছি বুঝেছি। আচ্ছা বুঝলি তো ভালো, আই আর কিচ্ছু কইতাম না। অহন আন্নেরা ব্যাকে আর লগে লন আর স্বামীরে মারি ফিরি দড়ি লুই আইবেন। আন্নে গো ব্যাকের আই লাইভ দেখাই আমার স্বামীর কাই কারবার, বুঝছেন নি? লন। ও স্যার গো, আপনি আর বাইরে ওগা পুলিশের চাকরি দেন স্যার গো। আর বাইরের বহুত শখ আছিল পুলিশের চাকরি করব ভাই গো। আপনি আর বাইরে ওগা পুলিশের চাকরি দেন গো ভাই। আরে পা ছাড়েন আপনি। আই ফাও চাইতাম নো। আপনি যদি শেয়ার যান, আপনি আর বাইরে চাকরি দিবেন, তাহলে আপনার ফাও ছাড়ুন। এই পুলিশের চাকরি করতে পারতে, হ্যাঁ চার আমার পেয়ে গেল। আরে কি সুন্দর সুন্দর আন্নে চেহারা। আর ভাই তো বিয়া করে ফেলছে। আন্নের লগে বিয়া দি আর বাইরে পুলিশের চাকরি দিয়ে দিতাম। আরে আবা, আর কত শখ ছিল আর বাইরে পুলিশের পোশাক কিনবো। কোন কি হইব বাবা? আরে ভাই তুই তো বিয়া করে ফেলছিস। অন্তত তোরে আর পুলিশের চাকরি দেওয়া যাইতো না গো বোন। অন কিতাম। ওরে ভাই তুই কিল্লাই বিয়া করছস, কিল্লাই বিয়া করছস রে ভাই। আস্তে আস্তে আস্তে, আপনার ভাইয়ের নাম্বার আছে আপনার কাছে? আছে তো। আগে আপনার ভাইয়ের নাম্বারটা আমাকে দিন, আমি তাকে আসতে বলি। আর বাইরে বিয়া করবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ভাইয়ের নাম্বারটা দিন। 17 সেটি যদি শুনি ফেলায় আর পায়ের নাম্বার, সেটি তো বিয়া করে ফেলব। হাসা সেটি গোপনে দিয়াম। আচ্ছা এখন আপনি ওখানে গিয়ে বসেন, যান। আমি আপনাকে ডাকবো। এখানে যান এখানে যান এখানে যান। আপনি কিন্তু আফা আর বাইরে বিয়া করবেন। শুনুন, আপনি এখানে বসেন, ওখানে যান। আচ্ছা ওখানে গিয়ে বসুন, ওখানে এখানে বসুন, বসুন বসুন। হাজবেন্ড নাকি? ঠিক আছে বসেন, আপনার বাবা আসুক তারপর কথা বলবো। আমি তোর বাবা। ও আমি ভেবেছিলাম উনি তোমার হাজবেন্ড আর ইনি হাজবেন্ডের বন্ধু। আপনি ওখানে বসেন, আপনি বসুন। থ্যাংক ইউ। হাতে পায়ে এগুলো কি পড়েছেন? আপা পায়ে তো পুরো নাই, শুধু হাতে বসছি। হাত ভর্তি ব্রেসলেট, এলোমেলো চুল, মডার্ন সেজেছেন না? এই মডার্ন যুগে আবার বউ পেটান নাকি? ওদিকে তাকিয়ে লাভ নেই। বউ পেটান কেন? কি লুচ্চামির স্বভাব আছে নাকি? হ্যাঁ এভাবে তাকিয়েছেন কেন? বউ পেটান কেন? কি চুপ করে আছেন কেন? যদি আপনার কোনো অভিযোগ থাকে সে কথাও আমরা শুনবো। না আপা, ওর কোনো অভিযোগ নাই, ও খুব ভালো মেয়ে। ভালো তো তাকে মারধর করার কারণ কি? হ্যাঁ আপনার বউয়ের কি চারিত্রিক সমস্যা আছে? ডিমান্ড অনেক বেশি? না, ওর এসব কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। তাহলে তো আমি মারধর করার কোনো কারণই দেখছি না। ও নেশা করার পর মাথা ঠিক থাকে না না? নেশা করতে করতে চেহারার কি অবস্থা বানিয়েছে দেখেছেন? আর এই বয়সে এত সুন্দর একটা বউ পাইলো, তারপর কি এরকম করে? এত কিছুর পরেও আপনি এই মেয়ে জামাইয়ের সাপোর্ট নেন কেন? হ্যাঁ
ও তো অনেক ভালো। তাহলে কি আপনার মেয়ে অনেক খারাপ? এমন গরমিল বিয়েটা দিলেন কেন? গরমিল মানে? গরমিল মানে বুঝতে পারছেন না? ছেলের আর মেয়ের আচরণের মধ্যে পার্থক্য, তফাৎ। এই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দিলেন কেন? ভালো ছেলে পেয়েছি তাই। আহা, এই হলো ভালো ছেলের নমুনা না, যার জন্য আপনার মেয়ে থানায় চলে এসেছে এটা বলতে যে আমি ডিভোর্স চাই। আমার মেয়ে একটু রাগী, ও ছোট জিনিসটাকে বড় করে ফেলে। আমি ওকে চিনি তো। বুঝছি। তো এই যে আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে চায়, আপনি কি ডিভোর্স দিতে চান? আমি ওকে কখনো ডিভোর্স দিতে পারবো না। কি সিনথিয়া, স্বামী তো ডিভোর্স দিবে না, আপনি কি করবেন? ও না দিলেও আমি ওকে ডিভোর্স দেবো। আমি ওর সাথে আর থাকতে পারবো না। আপনি উঠেন তো, আপনি আমার সাথে আসেন। বাবা, আর ভাই পুলিশের চাকরি করতো না? আর ভাই পুলিশের চাকরি করতো না? আপনি কি এই বেড়ারে নিয়ে বিয়ে করবেন? আরে না না না, আমি বিয়ে করতে যাচ্ছি না, আপনি বসেন। হাসা কইছেন কেন? এবারে বিয়ে করতো না না, এবারা আর বইনের লগে যা, আর বইনের লগে যদি কোনো ব্যাগদফি করস তোরে মারি ফিডি সেসি কুড়ি হালামু, বুঝছিস নি? কিচ্ছু করবে না, কোনো বেয়াদবি করবে না। বসেন বসেন, যদি কিচ্ছু করে আরে কিন্তু খবর দিয়েন। সাথে সাথে বসেন। যা যা যা, আর বইনেরে দেহি হুনি লই যাইস। বেডারে কি রুম দেয়া যা, কি সেরা এগো, বেডা সেরা কি কোনো সুন্দর না? আন্নে সেরা তো ভালাই আছে। আন্নে বিয়া করছি নি কোনো? আরে পছন্দ হয়নি? লন আমনে রে আই বিয়া করুন। লন কাজে অফিসে যাইম, অক্ষণ যাইম। কি আর সেরা পছন্দ হয় না? হয় না? সেইনা সেদারা। ম্যাডাম একটু শুনুন। আপনি জানো আমি আসছি। বলুন। আপনি কি ওদের মিল করে দিবেন না? আমি কি করব না করব সেটা আপনার এখনই জানতে হবে। ম্যাডাম প্লিজ আপনি ওদের ডিভোর্স করে দিন। কে? ম্যাডাম আসলে কিভাবে বলবো, আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। ওর মতো এরকম লক্ষ্মী সুইট সুন্দর একটা মেয়ের দরকার ছিল, হ্যান্ডসাম ভালো একটা হাজবেন্ড। ওই লোকটার মতো অ্যাডিক্টেড কেউ না। ম্যাডাম আপনি যদি প্লিজ একটু ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দিতেন তাহলে আমি ওকে বিয়ে করতে পারতাম। আর ম্যাডাম ওই আমাদের বিয়েতে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে। হ্যাঁ এই ফাজলামি করেন আপনি আমার সাথে? হ্যাঁ, 14 শিকের ভাত খাওয়ালে না বিয়ের স্বাদ মিটে যাবে। ম্যাডাম আপনার যা লাগবে আমি আপনাকে তাই দেবো, বিশ্বাস করেন। ম্যাডাম না করবেন না, প্লিজ না করবেন না, প্লিজ ডিভোর্সটা করিয়ে দিন। সিনথিয়াকে বিয়ে করবে। আমি যদি ওকে ডিভোর্স করাই ও তো ডিভোর্সই হয়ে যাবে, তখন আমার তো কোনো সমস্যাই নেই। আপনার তো কোনো সমস্যা নেই, কিন্তু একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য সমাজ যখন আপনাকে কথা বলবে তখন সমাজ যা খুশি তাই বলুক, আমার কিছু যায় আসে না। আমার ওকে খুবই ভালো লেগেছে ম্যাডাম। আপনি খালি আমার যদি একটু ফেভার করেন তাহলে কিন্তু আমি ওকে বিয়েটা করতে পারি ম্যাডাম। ঠিক আছে। না ম্যাডাম ঠিক আছে বললে হবে না ম্যাডাম, আমি নিজে হাতে এসে আপনাকে কার্ডটা দিয়ে যাবো। বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে ম্যাডাম। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ম্যাডাম বিয়েতে কিন্তু আপনাকে আসতেই হবে ম্যাডাম। কি ব্যাপার, দাঁড়িয়ে আছেন কেন? বসুন।
আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আসলে ম্যাডাম, আমি খুব আড্ডাবাজ টাইপের একটা ছেলে। এই কারণে আমার বন্ধু সংখ্যা অনেক বেশি ছিল। আমার বন্ধুরা প্রায় মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখা দেখি শুরু করলো, যেহেতু বাসাতে একটা চাপ ছিল। তো ওরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে উসিলা দিয়ে আমার জন্য মেয়ে দেখানোর চেষ্টা করতো, কিন্তু আমার সেরকম কাউকে ভালো লাগতো না। তো এমনিভাবে আমরা একবার একটা বিয়ের অনুষ্ঠানে যে বিভিন্ন মেয়ে দেখছিলাম। বেশ কয়েকজনকে দেখার পর আমার অবশ্য কাউকে ভালো লাগে নাই, কিন্তু হঠাৎ করে একটা মেয়েকে আমার খুব ভালো লাগলো। ওই হচ্ছে সিনথিয়া। মানে দূর থেকে মেয়েটার চঞ্চলতা, মেয়েটার হাসি, মেয়েটার পাগলামি সব কিছু আমাকে এত অ্যাট্রাক্ট করলো যে আমি একদম প্রথম দেখাতে আর কি যা হয়, তারপর থেকে আমি ওকে ফলো করছি। আমি বিভিন্নভাবে মানে ওর দিকে খেয়াল রাখি আর কি। কোনো ছেলে যেন ওর দিকে না তাকায়, আমি ছেলেদেরকে বাধা দিই। আমি বুঝতে দিই না ওকে, কখনো বুঝিনি যে আমি কীভাবে টেক কেয়ার করছি। 2014 তখন ওর বিয়ের বয়স হয়নি আর কি। তারপর যখন 18 পূর্ণ হলো তখনই আর কি বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিয়ের প্রস্তাব কি এমনি এমনি দিয়ে দিলেন, নাকি আরবের খোরমা খেজুর পাঠালেন আর তারা রাজি হয়ে গেল? না মানে আমি আসলে আমার বোনকে পাঠিয়েছিলাম বিয়ের জন্য। তারপর আমার বোন আসলে মানে খুব সহজেই মানুষকে মুগ্ধ করতে পারে। আপনি বলতে পারেন যে আমার বোনের কথায় মানে জাদু আছে। আচ্ছা, তারপর কি হলো? আমার মানে ওদের পরিবারের সবাই রাজি হলেও সিনথিয়া রাজি হয়নি। তারপর আমি ঠিক করলাম যে ওর পরিবার আর আমার পরিবার আমি সবাইকে নিয়ে ঘুরে বেড়াবো। আমি কিন্তু ঢাকার বাইরেও গিয়েছিলাম কয়েকবার। আমি আমার খুব কাছাকাছি পেয়ে আমি চেষ্টা করছি ওর মনের মতো হওয়ার। আমার কোনো চালাকি অবশ্য কাজে দেয়নি, তারপরও মানে সে বিয়েতে রাজি হয়েছিল। বিয়ের পর বিয়ের দিনই আমাকে এসে জানালো যে আমাকে নাকি তার পছন্দ না, কারণ আমি নাকি তার স্বপ্নের পুরুষ না। জান, আপনি একদম আমার কাছে আসবেন। আপনাকে আমার মোটেও পছন্দ হয়। আমার কত ইচ্ছা ছিল আমি প্রেম করে বিয়ে করব, কিন্তু আপনি তো তা হতে দিলেন না। জোর করে বিয়ে করার মজা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। যান, উঠুন, শোন এখান থেকে। ও আস্তে আস্তে আমাকে মানে মেনে নিতে শুরু করে আর কি। জাদু টাদু করেছিলেন নাকি? না ম্যাডাম, আমি আসলে ওকে অন্ধের মতো ভালোবাসি। আমি ওর জন্য এতটাই পাগল ছিলাম যে আমি সবসময় চাইতাম ওর মনে মানুষের মতো করে সাজতে। আমি সবসময় সুকৌশলে ওর মানে কিরকম মানুষ পছন্দ সেটা জেনে নিয়ে ঠিক ওরকম করে সাজতাম, ওরকম করে কথা বলতাম। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সে ওই তার স্বপ্নের খোলসটাকে সে ভালোবাসতে পারেনি। সে আনমনে আমার আমিকে ভালোবেসে ফেলেছিল। এত ভালোবেসেও এখন থানায়। এত ভালোবাসতেন, তাহলে গায়ে হাত তুলতেন কেন? ও দুটো ডায়েরি করেছিল, এর মধ্যে একটা ছিল ভালো ডায়েরি আর একটা ছিল খারাপ ডায়েরি। আমরা দুজন আমাদের দুজনকার যত ভালো কিছু ছিল সব কিছু ওটার মধ্যে লিখে রাখতাম। আরেকটা ছিল খারাপ ডায়েরি। আমি অবশ্য সবসময় ওর একটি কারণে লিখতাম
ওর রাগ, ও প্রচণ্ড রাগী ছিল, বদরাগী। ওর যে কোনো কিছুতে 2 মিনিটের মধ্যে অস্থির হয়ে যেত। ওর রাগ এতটাই বেশি ছিল যে মাঝে মাঝে আমি নিয়ন্ত্রণ হারিয়ে। নেশা কি আপনি আগে থেকেই করতেন না? না, বছরখানেক আগেও আমি এই নেশার সাথে জড়িত ছিলাম না। আমি আসলে কিভাবে যে মানে এটার সাথে জড়িয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারছি না। আমার একটা গার্মেন্টস ছিল, গার্মেন্টসের বিজনেস আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। সব কিছু মিলে আমি আর মানে ব্যবসায় লস খেতে খেতে পাগলের মতো হয়ে গেছিলাম। তারপর থেকেই বিশ্বাস করেন আমি ওকে কখনো মারতে চাইনি, কখনো না। কিভাবে আমি ওকে মারার চিন্তা করি বলেন? আমার তো ভাগ্য ভালো যে আমি ওর মতো একটা মেয়েকে পেয়েছি। আমার 7 জন্মের ভাগ্য সেটা। আমি যখন বাইরে যেতাম না, আমি ছটফট করতাম, আমি কখন বাসায় আসবো, কখন আমি পাগলামি দেখবো। আমি সারাক্ষণ ওর সাথে দুষ্টামি করতাম, ওর সাথে খেলা করতাম। আর সে আমি কিভাবে তুমি কখন আসলে? এই দেখো তোমার জন্য কি এনেছি, দেখো না বাবা। শাড়ি? ইয়েস, শাড়ি। আমার জন্য? আমার বউ ছাড়া আর কার জন্য আনবো? বাবা, রোমান্টিক হাজবেন্ড। ইয়েস, মাই লাভলি ওয়াইফ, রোমান্টিক হাজবেন্ড। কিন্তু শাড়িটা তো মনে হচ্ছে না আমার। এটা তুমি অন্য কোনো মেয়ের জন্য কিনেছো, ওই মেয়ে নেয়নি তাই তুমি আমাকে দিচ্ছ, তাই না? আমি অন্য মেয়ের জন্য আমি কেন শাড়ি আনবো? আমি তোমার জন্য এনেছি। না না, তুমি তো আমার জন্য আনো নাই। এই শাড়ি তুমি অন্য মেয়ের জন্য আনছো, তোমার এই ভিক্ষামি নেই। আমি অন্য মেয়ের জন্য আমি কেন শাড়ি আনবো? আমি তোমার জন্য পছন্দ করে কিনে শাড়িটা এনেছি। কি বলছো তুমি জাতা কথা? আমি জাতা কথা বলতেছি? আমি তোমার সাথে জাতা কথা বলতেছি না। তুমি অন্য মেয়ের জন্য শাড়ি কিনো না, তুমি অন্য। আরে আরে চুপ! কি আদব কোথাকার? আমি অন্য মেয়ের জন্য কেন শাড়ি আনবো? তুমি আমাকে মারলা। শুধু মান না, যদি আরো বেশি কিছু লাগে আরো কিছু দেবো। স্টুপিড কোথাকার। চুপ! আমি তোমার সাথে সংসার করব না। প্লিজ শান্ত হন, পানিটা খেয়ে নিন। শান্ত তো আমি হবই, চিরতরে আমি শান্ত হয়ে যাবো আমার ডিভোর্স দিলে। ভাইয়া কাঁদবেন না, কাঁদবেন না, আপনি শান্ত হন, পানিটা খেয়ে ফেলেন। আপু প্লিজ, আপনি একটু সিদ্ধান্ত বুঝান। আমি সিরিয়াস লোকের সাথে বাঁচবো। আমি দেখছি বিষয়টা, আপনি পানিটা খেয়ে নেন তো, পানিটা খেয়ে নিন ভাইয়া। ভাইয়া শুনেন শুনেন, আমি বিষয়টা দেখছি, আপনি একটু শান্ত হন এবং আপনি এখন ওই রুমে যাবেন, সিনথিয়াকে আমার কাছে পাঠিয়ে দিন প্লিজ। প্লিজ খুব স্যার বাঁচবো।
বিয়েতে রাজি ছিলে না, তাই তো? আচ্ছা, বিয়েতে রাজি ছিলে না, সংসারটা এত বছর করলে কিভাবে? আর ভালোবাসাটাই বা জন্মালো কিভাবে? ছোটবেলা থেকেই আমি অনেক দুরন্ত ছিলাম। প্ল্যান করে রেখেছিলাম প্রেম করেই বিয়ে করব। আপনি ভেবে দেখুন, একটা মানুষকে আমি চিনি না, জানি না, অথচ ফ্যামিলির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিয়ে করতে হচ্ছে। ব্যাপারটা খারাপ লাগার না? আমারও তেমনই খারাপ লেগেছিল। প্রথমে একদম মেনে নিতে পারিনি, কিন্তু আস্তে আস্তে ওর পাগলামি, ওর টেক কেয়ারে ওকে না ভালোবেসে পারিনি। পাগলামি? সেটা কেমন? আমার কেমন যেন লাগতো, ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইতাম না। তাই ও আমাকে রাতে ঘুরতে নিয়ে বেরোতো। ও বলতো, দিনের বেলা তো তুমি আমার সাথে ঘুরতে বের হতে চাও না, তাই তোমাকে আমি রাতে নিয়ে বেরোবো, যাতে কেউ আমাদের না দেখে। তখনই আমি বুঝতে পারি এতটা অপমানের পরও কি করে একটা মানুষ আরেকজনকে ভালোবাসে। তারপর? ও সবসময় আমার পিছু লেগে থাকতো আমাকে খুশি করানোর জন্য। নিজেকে একটা বাচ্চা ছেলে বানিয়ে ফেলেছিল। হঠাৎ হঠাৎ গান ছেড়ে নাচানাচি স্টার্ট করতো, আর এমন নাচ দিত, সেই নাচ এত জঘন্য যে আপনি না হেসে পারবেন না। এরকম উল্টোপাল্টা নেচে আমাকে হাসাতো। প্রতিদিন সকালে আমার জন্য গিফট আনতো, এক একদিন এক এক গিফট। ওর গিফট দেওয়ার স্টাইলটাও ছিল ভিন্ন। ও আসলে আমার হাজব্যান্ড থেকে বের হয়ে আমার সাথে প্রেম করার ট্রাই করতো, নিজেকে প্রেমিক হিসেবে পরিচয় দিত। একদিন তো খুব ঘটা করে আমাকে প্রপোজ করলো। সেদিন আমি আর ওকে না বলে থাকতে পারিনি, না ভালোবেসে থাকতে পারিনি। আর 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 আমরা যখন শপিংয়ে যেতাম, তখন আমি যে ড্রেসটাই আমার হাতে রাখতাম সেটাই আমার হয়ে যেত। ও আমার জন্য লুকিয়ে লুকিয়ে সেই ড্রেসটা কিনে রাখতো। এতই যখন ভালোবাসতো, তোমাকে মারতো কেন সেটা ভেবে দেখেছো? আসলে আমি একটু পাগল টাইপের মেয়ে, আমাকে কন্ট্রোল করা একটু টাফ। কিন্তু ওর তো অন্তত বোঝা উচিত ছিল, ও তো আমাকে অনেক ভালোবাসতো। এখন কি ভালোবাসে না? না, ভালোবাসে না। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমার কষ্টগুলো বুঝতো, আমার শত ভুলও মেনে নিত। ও তো এখন আমাকে সহ্যই করতে পারে না, আমাকে বোঝা মনে করে। আমি যদি বলি রাফি তোমাকে অনেক অনেক ভালোবাসে? কচু কচু ভালোবাসে। ও যদি আমাকে ভালোবাসতো তাহলে আমাকে ভেবে মারতে পারতো না। দেখেন, পশুর মতো মেরেছে আমাকে। এখন যদি আমি আপনাকে দেখাতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন। তুমি যাই বলো, আমার আসলে তোমার রাফিকে অনেক ভালো লেগেছে। আমি তোমাদের মতো দম্পতি না আগে কখনো দেখিনি। তুমি যেমন রাফিকে ভালোবাসতে, ঠিক তেমনি রাফিও তোমাকে অনেক ভালোবাসে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে তো আমার মনে হয়েছে তোমার চাইতেও রাফি তোমাকে আরো বেশি ভালোবাসে। সিনথিয়া, সাগরে যেমন ঢেউ আছে, জীবনেও কিন্তু সুখ দুঃখ দুটোই আসবে। সেই দুঃখের সময় না সুখের স্মৃতিগুলো মনে করলে ভালো থাকা যায়, সংসার টিকিয়ে রাখা যায়। না, আমি বলছি না যে তোমাকে মারা রাফির উচিত হয়েছে, এটাকে আমি মোটেও সাপোর্ট করি না, কিন্তু এক্ষেত্রে একটা কথা আছে, এ সময়ে পরিস্থিতিটাকে বুঝতে হবে। টিকিয়ে রাখতে হলে একজনকে হতে হবে আগুন, আর একজনকে পানি। বোঝাতে পেরেছি? এখন বলো তোমার ডিসিশন কি? আমি ডিভোর্স চাই। গুড, কোনো অসুবিধা নেই। অনেক মেয়ের স্বপ্ন থাকে তোমার রাফির মতো একজন রাফি তার জীবনে থাকবে। আমিও অনেক দিন ধরে খুঁজছিলাম, আমার বোনের বিয়ে দেব,
সত্যি সত্যি পেয়ে গেছি। এখন যদি তুমি রাফিকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে তুমি ডিভোর্স দেওয়ার সাথে সাথে বেটার আমি আমার বোনের সাথে রাফির বিয়েটা দিয়ে দেব। আশা করি তারা অনেক সুখে থাকবে। তুমি কি বলো? তুমি কি আরেকটা বিয়ে করবা? কি হলো, কথা বলছো না কেন? বলো, তুমি কি আরেকটা বিয়ে করবে আমি চলে গেলে? আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না রে পাগলি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। পাগলামি করবে, এই, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন, এদিকে আসেন। জি ম্যাডাম। আপনি আমাকে কি বলেছিলেন? আমি যা চাইবো তাই আপনি আমাকে দিবেন, বলেছিলেন না? জি ম্যাডাম। সিনথিয়া আর তার হাজব্যান্ড, ওদের দুজনের মিল হয়ে গেছে। এই কারণে আপনি পুরো থানাকে মিষ্টি খাওয়াবেন। টাকা বের করেন, টাকা বের করেন। সিদ্দিক ভাই, জি ম্যাডাম। স্যারের কাছ থেকে টাকা নেন, নিয়ে মিষ্টি নিয়ে আসুন। না না, আমার মানি ব্যাগ কি? মানি ব্যাগ পাচ্ছি না। আচ্ছা অসুবিধা নেই ম্যাডাম, আমি দিয়ে দিই, সমস্যা নেই। মানে আমার মানি ব্যাগ তো ছিল, এখন মানি ব্যাগটা তো নাই। আচ্ছা, আমি থাকলে আপনারা কেন দিবেন? আমি দিচ্ছি। বাবা আপনি দেন। জি। আমারটাও তো নাই। ব্যাপার? আচ্ছা না। ভাই আপনার কাছে থাকলে আপনি দেন, আমি কালকে এসে দিয়ে দেবো। মনে থাকবে তো ভাই? পুলিশের টাকা কিন্তু মনে রেখে, পুলিশের আমারটাও তো নাই। তাহলে মানিব্যাগগুলো গেল কোথায়? এই মহিলা কোথায়? ম্যাডাম বলে তো চলে গেছে। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে, ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে।